সিআইডি টিমের বিশ্বাসঘাতক আসলে কে? আমাদের মধ্যে এমন কেউ একজন আছে যে সিআইডি কে আমাদের সবাইকে ঠকিয়েছে। কে স্যার? তার নাম হলো পূরবী। তুমি বাইরে কি করছিলে? স্যার স্যার ওই স্যার আসলে কার সাথে কথা বলছিলে ফোনে? স্যার 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 আমি স্যার পূরবী, দেখি তোমার ফোনটা একবার দেখি। ফোন ফোন তো স্যার তোমার ফোনটা দেখাও পূরবী। শুনতে পাওনি তুমি? তোমার ফোন। এটা কার নাম্বার? কার সঙ্গে কথা বলছিলে? কাকে ব্যুরোর সমস্ত ইনফরমেশন পাস করছো পূরবী? বারবোসাকে? না স্যার। কি না? তোমার ফোন কল এখনো পর্যন্ত কানেক্টেড আছে। কে? ও আসলে স্যার পূরবী তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমার সঙ্গে কথা বলছিল। আমার কথা অনুযায়ী পূরবী তোমাদের সকলের ওপর নজর রাখছিল আর তোমাদের সব কথা আমার কাছে পৌঁছে দিচ্ছিল। স্যার এসিপি স্যার চলে যাওয়ার পর ব্যুরোর পরিবেশটা বদলে গিয়েছিল। বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। সেজন্য আমি ডিআইজি স্যারের সাহায্য নিয়েছি। তুমি কোনো ভুল করনি পূরবী। কাঁদছো কেন? বিশ্বাসঘাতক তুমি নও। তাহলে বিশ্বাসঘাতক কে স্যার? আয়ুষ্মান বিশ্বাসঘাতক সে যার কথা তোমরা মেনে নিয়েছো যে মৃত ব্যক্তি কে। বিশ্বাসঘাতক সে যার কথা তোমরা মেনে নিয়েছো যে ওই লোকটা বিষের কারণে নয় বরং জলে ডুবে মারা গেছে। আর বিশ্বাসঘাতক সে যার কথায় তোমরা বিশ্বাস করেছিলে যে এসিপি প্রদ্যুমান মারা গেছে। বিশ্বাসঘাতক সে যার কথায় তোমরা বিশ্বাস করেছিলে যে সেই কাটা হাত এসিপি প্রদ্যুমানের। ডক্টর সালুকে আপনি? অভিজিৎ, এটা ভুল হচ্ছে। স্যার, আমরা তো আপনাকে জিজ্ঞাসাই করিনি। আপনার কথায় বিশ্বাস করেছি যে এসিপি স্যার মারা গেছেন। আমরা আপনার ওই ডিএনএ রিপোর্ট পর্যন্ত দেখিনি। আপনার ওপর এতটা বিশ্বাস করেছি আমরা, আর আপনি। দয়া, এসব ভুল হচ্ছে। আমি এটা কেন করব? সালুকে, তুমি ফেঁসে গেছো। এবার সত্যিটা কি বলে দাও। তুমি সত্যিটা জানতে চাও তো? হ্যাঁ, সত্যি। সত্যিটা জানতে চাও তো তুমি? আমি বলছি সত্যিটা কি। তোমরা উল্টো পাল্টা কেস নিয়ে আমার কাছে আসতে, আর আমি সেগুলো বসে বসে সমাধান করতাম। দিন রাত আমি ল্যাবে পরিশ্রম করতাম শুধু এইটা জানার জন্য যে কে কিভাবে মারা গেছে, অন্যায়টা কিভাবে হয়েছে, আর তার ক্রেডিট নিতে তোমরা আর আমি আড়ালে থেকে যেতাম। এইটা হচ্ছে সত্যি। বারবোস আমাকে সুযোগ দিয়েছে আর আমি তার সুবিধাটা ভোগ করেছি। সচিন, আমরা লোকের ন্যায় বিচার পাইয়ে দিই, প্রতিশোধ নিই না। সালুখের ন্যায় বিচার এবার আইনি করবে। আপনি কি আমাদের কোনো দয়া করেছিলেন? ওটা আপনার ডিউটি ছিল। সচিন, ওনাকে এখান থেকে নিয়ে যাও। চলুন। স্যার, নাইস জব আয়ুষ্মান। থ্যাংক ইউ স্যার। এখন সময় এসেছে যে তোমাকে এই টিমকে বিদায় জানাতে হবে। ইয়েস স্যার। আমি তো শুধু ওনার জায়গায় ছিলাম। এই জায়গার আসল অধিকারী তো এবার ফিরে এসেছেন, আর এনার জায়গা সিআইডিতে সবসময় অক্ষুণ্ণ থাকবে। আয়ুষ্মান, তুমি একজন আদর্শবান অফিসার। তুমি সিআইডির জন্য, আমাদের টিমের জন্য যা কিছু করেছো না, সেটা বলার জন্য আমার কাছে কোনো ভাষা নেই, এক্সেপ্ট থ্যাংক ইউ ভেরি মাচ।
দ্যাটস ওকে স্যার। এটা শুধু শিষ্যের থেকে একটা ছোট্ট গুরুদক্ষিণা ছিল মাত্র। আর যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তখনও তাই করব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ইয়া থ্যাংক ইউ। অল দ্য বেস্ট স্যার। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। স্যার ডু ওয়েল। অল দ্য বেস্ট। অভিজিৎ, দয়া, আমি তোমাদের থেকে অনেক কিছু শিখেছি, জেনুইনলি। কিন্তু আমরাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাংক ইউ। আবার দেখা হবে স্যার। অবশ্যই। এসিপি প্রদ্যুমান, সামলান আপনার আবার পুরনো টিম। অল দ্য বেস্ট। হ্যাঁ, আমার এখান থেকে চা না, না, খেয়ে thank যান you, thank স্যার, you, প্লিজ thank you, প্লিজ thank একবার you. চা খেয়ে যান। অল দ্য বেস্ট। বাই বাই। স্যার এখন মনে হচ্ছে আমাদের টিম কমপ্লিট। স্যার অফিসার কীর্তিকা। স্যার অফিসার ভূমি। কীর্তিকা, ভূমি, ওয়েলকাম টু সিআইডি। তোমরা দুজনে একটা কথা মনে রাখবে, সিআইডি শুধু একটা টিম নয়, একটা পরিবার। আর এই পরিবারে আমরা সবাই একজন আরেকজনের জন্যে আর একজন আরেকজনের সঙ্গে রয়েছে। ঠিক আছে? ইয়েস ইয়েস স্যার। গুড লাক। স্যার কি হলো? স্যার আপনাকে খুব মিস করেছি স্যার। আপনি যখন ছিলেন না তখন মনে হচ্ছিল যেন কিছু ভালো নেই, কিছু ভালো লাগছিল না স্যার। আপনার আসা মাত্রই সবটা সবুজ হয়ে গেল। হয়ে গেছে? স্যার না স্যার, প্লিজ আপনি কিছু বলবেন না স্যার। অনেক দিন ধরেই স্যার আপনার ওই ডায়লগটা শুনিনি স্যার। আরে ওই হ্যালো, সিআইডি ব্যুরো। কোথায়? ঠিক আছে, আমরা আসছি। দেখেছো পঙ্কজ, কিছু একটা গোলমাল আছে। লেগে পড়ো নিজের ডিউটিতে। ইয়েস স্যার। না, তুমি আজকে কোথাও যাবে না। আমি বলতে চাইছি আজকে ডিউটিতে তুমি থাকবে না। আজকে শুধু তুমি মিষ্টির সঙ্গে আর শ্রেয়ার সঙ্গে সময় কাটাও। যাও। আপনার লাগেনি তো? আরে কি লাগেনি? হ্যাঁ, কিভাবে গাড়ি চালাচ্ছ? অন্ধ নাকি? ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, এই কিভাবে ধাক্কা মারলে তুমি আমাকে? বাইরে বেরো বলছি। এই, দরজা খোলো। আরে এই এন্ট্রিটাই তো মিস করছিলাম আমরা সবাই। স্যার। হ্যাঁ পঙ্কজ, ইনি কে? স্যার আইডিতে নাম সঞ্জয় দেব রয়েছে, 52 বছর বয়স। লোকাল? হ্যাঁ স্যার, এই কাছেই থাকে।
অভিজিৎ, এত রক্ত! অ্যাক্সিডেন্ট তো সেরকম হয়নি। ইম্প্যাক্ট এতটাই কম ছিল যে গাড়ির এয়ারব্যাগও খোলেনি, আর উনি সিট বেল্টও পরেছিলেন, তাই ওনার মাথায় আঘাতের কোনো চিহ্নও নেই। তারপরেও এত রক্ত বেরোলো কি করে? আমার তো মনে হচ্ছে স্যার সঙ্গে বোধহয় রক্তের থলি এনেছিল, অ্যাক্সিডেন্টের কারণে ফেটে যায়। স্যার রক্ত ওনার মুখ থেকে বেরিয়েছে। এই দেখুন স্যার, ওনার ঠোঁট আর থুতনির কাছে অনেক রক্ত আছে। ইন্টারনাল ব্লিডিং এর ব্যাপার নয় তো? স্যার সেটা তো আমরা ল্যাবে গিয়েই জানতে পারবো। আচ্ছা, এর সঙ্গে অ্যাক্সিডেন্টটা কার হয়েছে? স্যার এই হলো সে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার ওর গাড়ি আমার বাইকের সামনে চলে এসেছিল, তাই বাইকটা সাইডে করে নিয়েছিলাম। তবুও ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা মারলো। আমি বলছি স্যার, ওর কিন্তু আমাকে মারারই উদ্দেশ্য ছিল। আর তার বদলে ওই মারা গেল। অ্যাক্সিডেন্টটা ছোটখাটো হয়েছে, কিন্তু আপনার কোনো আঘাত লাগেনি। আর এই লোকটা অ্যাক্সিডেন্টে মারাই গেল কিভাবে? আমি কি করে বলবো স্যার? আমি তো এই লোকটাকেই প্রথমবার দেখলাম, আর আমারও তো আঘাত লেগেছে স্যার। প্রথমবার দেখেছিলেন? আপনি বলছেন ওনাকে চেনেন না, তাহলে আপনি কি করে শিওর হলেন যে ওই আপনাকে মারতে এসেছিল? স্যার আমার যেটা মনে হলো সেটা বললাম, প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। ওই লোকটার উদ্দেশ্য ছিল আমাকে মারারই। স্যার, পিছনে যারা সঞ্জয়ের গাড়িটা দেখেছিল বলছিল সঞ্জয় নাকি র্যাশ ড্রাইভিং করছিল। স্যার ও ড্রাঙ্ক ছিল না তো? স্যার, হ্যাঁ গার্গী, এই দেখুন স্যার, ওনার গলায় সূচের চিহ্ন আছে। মনে হয় কেউ ইঞ্জেকশন দিয়েছে। ডক্টর গার্গী, এর বডি ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও আর ভালো করে চেক করো। দেখো এই লোকটার মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে নাকি গলায় যে ইঞ্জেকশনের চিহ্নটা রয়েছে, খোঁজ নাও কি কারণে ইঞ্জেকশনটা দিয়েছে। হতে পারে ওই ইঞ্জেকশনের কারণেই এর মৃত্যু হয়েছে। ইয়েস স্যার। ভূমি, স্যার এই লোকটার বাড়ি যাও, বাড়ির লোকের সঙ্গে কথা বলো আর ভালো করে খোঁজ নাও। আর পঙ্কজ, স্যার গাড়িটা তাড়াতাড়ি ট্র্যাক করো, গাড়িটা কোথা থেকে রওনা হয়েছিল আর গাড়িটা যাচ্ছিল কোথায়। দেখো রাস্তার মাঝে কিছু হয়েছিল কিনা। ইয়েস স্যার। অ্যাক্সিডেন্টটা এই রোডেই হয়েছিল মানে ওই সঞ্জয়ের গাড়ি এখান থেকে অবশ্যই গিয়েছিল। স্যার আপনি ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এই সার্কেলে যে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিলেন সেটা এসে গেছে। এই দেখুন স্যার, সঞ্জয়ের গাড়ি। এটা কম্পাস রোডের দিক থেকেই এসেছিল। আর কম্পাস রোডের দিকে যাওয়ার দুটো রাস্তা, একটা পিডি রোড, একটা মাউন্ট রোড। পুরবি, পঙ্কজ, তোমরা মাউন্ট রোড চেক করো আর আমি আর অবনী পিডি রোড চেক করছি। যা যা ফুটেজই পাবে দোকান থেকে, এটিএম থেকে, যেখান থেকেই হোক, সব ফুটেজ আনবে। এই যে এটিএম এ ক্যামেরা লাগানো আছে না, এর ফুটেজ চাও। ইয়েস স্যার। স্যার মাউন্ট রোডের সব ক্যামেরা চেক করে আসছি, ওখান থেকে কোনো গাড়ি পাস করেনি স্যার। স্টপ 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 স্টপ। কি হয়েছে স্যার? আরে তোমাকে বলছি না ভাই, অবনীকে বলছি। হ্যাঁ চলো চলো চলো। এই যে সঞ্জয়ের গাড়ি আমরা দেখতে পেয়েছি পিডি রোড দিয়ে গিয়েছিল। কিন্তু স্যার পিডি রোডে পৌঁছাতে গেলে অ্যাক্সিলিয়ার ইন্টারসেকশন দিয়ে পৌঁছাতে হবে, আর এই ইন্টারসেকশন থেকে চারটে রাস্তা চারদিকে যাচ্ছে। আরে বাবা, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, আরে কতগুলো রাস্তা। পঙ্কজ, তুমি একটা কাজ করো ভাই, ওই চৌমাথা থেকে বাঁ দিকে যে দুটো রাস্তা গেছে ওই দুটো আমরা চেক করে নিচ্ছি, আর ডান দিকের রাস্তাগুলো তোমরা চেক করে নাও, ঠিক আছে? ওকে স্যার। ডক্টর গার্গী, ওয়েলকাম ব্যাক স্যার। ক্রাইম সিনে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। গ্ল্যাড টু হ্যাভ ইউ ব্যাক। ঠিক আছে, কিছু পাওয়া গেছে সঞ্জয়ের বডিতে? ইয়েস স্যার, আই ফাউন্ড ইট। পোটানিক্স K5। পুটেনিক্স K5? ইয়েস স্যার। এটা খুবই ডেঞ্জারাস ইউরোটক্সিন। এই টক্সিনের ডাইলিউটেড ফর্ম সঞ্জয়ের গলায় ঠিক ওনার জাগুলার ভেইনে দেওয়া হয়েছে। জাগুলার ভেইনস গলার শিরা, যেটা ব্লাডকে ব্রেন থেকে হার্টে পৌঁছে দেওয়ার কাজ করে। কিন্তু পয়জনের জন্য শিরা ব্লক হয়ে যায় আর রক্ত হার্টে যাওয়ার পরিবর্তে ব্রেনেই আটকে থেকে যায়। রেজাল্ট হার্ট অ্যাটাক। আর ডেড বডি গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট তো হবেই।
হ্যাঁ পঙ্কজ, কুইন সার্কেল রোড থেকে এই গাড়িটা পাস হয়েছে স্যার। এক মিনিট। অবনী, চেক করে দেখো তো এই কুইন সার্কেলে যাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে। স্যার দুটো রাস্তা, একটা ডক রোড আর পিকা স্ট্রিট। পিকা স্ট্রিট। পঙ্কজ, একটা কাজ করো, পিকা স্ট্রিটে যতগুলো ক্যামেরার ফুটেজ পাওয়া যায় সেই সব কিছু নিয়ে ডক রোডে এসো, ঠিক আছে? ওকে স্যার, পিকা স্ট্রিট। হ্যাঁ পঙ্কজ, স্যার ওইখানে ভেতরে অনেকগুলো গলি আছে স্যার, কোনো ট্রাফিক ক্যামেরা নেই। আরে স্যার কোনো দোকান থেকে কোনো ফুটেজ পাওয়া যায়নি। কারোর ক্যামেরা বন্ধ আছে আর কারোর ক্যামেরা ভিতর দিকে করা। স্যার ফুটেজ পেয়ে গেছি। এ আবার কে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে? স্যার দেখি তো, কোনো নার্স মনে হচ্ছে। মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না, একটু জুম করো তো। স্যার মনে হচ্ছে অনেক পুয়ার কোয়ালিটি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই পিঙ্ক ইউনিফর্মের সঙ্গে ম্যাচ করা নার্সেসরা কোন কোন হসপিটালে কাজ করে খোঁজ নিয়ে দেখো। এই নার্সকে পাওয়াটা খুব প্রয়োজন। শেষবার সঞ্জয়কে ওই দেখেছিল। স্যার ক্রাইম সিনে যত রক্ত দেখেছেন সব ভিকটিমেরই ছিল। এই পোটানিক্স K5 বডিতে ইন্টারনাল ব্লিডিং এর সিচুয়েশন তৈরি করে দেয়, সেই জন্যই রক্ত সঞ্জয়ের মুখ থেকে বাইরে বেরিয়েছে। স্যার যে এই মার্ডারটা করেছে সে নিশ্চিতভাবে কোনো প্রফেশনাল। একটা শটেই এক্স্যাক্ট পয়েন্টে ইনজেকশন দিয়েছে। স্যার হ্যাঁ, সঞ্জয়ের বাড়িটা ভালো করে সার্চ করেছি। ফ্যামিলিতে কেউ নেই, একদম একা থাকে। আচ্ছা। এমনকি ওর বাড়িতে কোনো কাজের লোকও যায় না। তার মানে ইনজেকশন ওকে ওর বাড়িতে দেওয়া হয়নি। ইঞ্জেকশন রাস্তায় দেওয়া হয়েছিল স্যার। স্যার আমরা একজন নার্সকে দেখতে পেয়েছি এই সিসিটিভি ফুটেজে। যেভাবে এই পিঙ্ক ইউনিফর্ম পরা নার্সটা কাছে গিয়ে কথা বলছে তাতে মনে হচ্ছে সুযোগ পেয়ে ও সঞ্জয়কে ইঞ্জেকশন দিয়েছিল। স্যার কিন্তু নার্স ইঞ্জেকশন দিল আর ও রিয়াক্টও করলো না। আরে স্যার আমাকে কেউ ইঞ্জেকশন দিলে তো আমি চিৎকার করব, লোকজন জড়ো করে ফেলবো স্যার। পঙ্কজ, কিছু কিছু নার্স ইঞ্জেকশন দেওয়াতে এতটাই এক্সপার্ট যে ইঞ্জেকশন দিলে টেরই পাওয়া যায় না। আচ্ছা গার্গী, একটা কথা বলো, এই বিষের দ্বারা মৃত্যু হলে কত সময় লাগতে পারে? এই ধরে নিন 1 ঘন্টা। 1 ঘন্টা? তাহলে তো টাইম লাইন অনুযায়ী এই নার্স আমাদের সাসপেক্ট লিস্টে একদম ফিট হচ্ছে। 50 মিনিট আগেই সঞ্জয়ের সঙ্গে দেখা করেছিল। অনেক ভেবে চিন্তে প্ল্যানটা করেছিল। স্যার পুনেতে আমার কলিগের কাছে একদম এক্স্যাক্ট সেম কেস এসেছিল। লটস অফ ব্লাড লস, নো উন্ড। আর সেখানেও ভিকটিমের মৃত্যু এরকমভাবেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছিল। ও হতে পারে যে ওই অ্যাক্সিডেন্টটাও এইভাবেই ফ্রেম করা হয়েছিল। হতে পারে। একটা কাজ করি অভিজিৎ, গত কয়েকটা মাসে এই ধরনের যত কেস হয়েছে না, সব কটা রেকর্ড বের করো, সব কটা। একই প্যাটার্নে গত মাসে সঞ্জয়ের মতো 2টো কেস পাওয়া গিয়েছিল স্যার। একটা পুনের কোথরোড এরিয়ায়, আরেকটা মুম্বাইয়ের থানেতে। দুটো কেসেই এটা আগে অ্যাক্সিডেন্টই ছিল স্যার, তারপরে ফরেন্সিক রিপোর্টে পুরো ব্যাপারটাই পাল্টে গেল। আর স্যার এই পুনের কেসটায় মেয়েটার নাম হলো প্রিয়া, লয়ার, কার অ্যাক্সিডেন্টেও মারা গিয়েছিল। আর ওই থানের কেসে ও ডক্টর ছিল, ডক্টর রাকেশ কুমার। ওর কার একটা ট্রাকের সাথে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দুজনকেই পোটানিক্স K5 এর ইনজেকশন দেওয়া হয়েছিল। আর স্যার এই দেখুন, এই 2টো কেসেরই ক্রাইম সিনের ফটোগ্রাফ। এক মিনিট পজ, এর পিছনের ছবিটা দেখাও তো। নেই স্যার, এই সঞ্জয়ের হাতেও তো এটাই লেখা ছিল, নেই। অভিজিৎ, এটা 100% সিরিয়াল কিলার। একটা কাজ করো, প্রিয়া আর রাকেশ দুজনের রেকর্ড বের করে ভালো করে চেক করো। যদি ওই সিরিয়াল কিলার 3 জনকে খুন করে থাকে তাহলে নিশ্চয়ই এই খুন করার মোটিভও একই হবে। স্যার হ্যাঁ স্যার সিসিটিভি ফুটেজে যে নার্সকে দেখেছিলাম তার সঙ্গে ম্যাচ করে এমন 15টা হসপিটালের লিস্ট বানিয়েছিলাম আমরা, যেখানকার নার্সরা সেম স্টাইল আর কালারের ইউনিফর্ম পরে। গুড। একটা কাজ করো, সব হসপিটালে গিয়ে এই ছবিটা দেখাও আর খোঁজ নাও যে ওই নার্স আসলে কে। এই 3 জন ভিকটিমসের কানেকশন পেয়ে গেছে স্যার। এই সঞ্জয়, রাকেশ আর প্রিয়া হিট অ্যান্ড রান কেসে ইনভলভড। আর এই 3 জন পথ চলতি মানুষদের গাড়ি দিয়ে ধাক্কা মারে আর পালিয়ে যায়। ও, কোর্টে ওদের বিরুদ্ধে অনেক প্রমাণ দেওয়া হয়েছিল স্যার, কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে গেছিল। মানে 3 জনের ক্ষমতা
অনেক ওপর পর্যন্ত ছিল। সেটা ঠিক অভিজিৎ, কিন্তু ওপর পর্যন্ত ক্ষমতা থাকা সত্ত্বেও এরা কিন্তু তিনজন ঠিক খুন হলো। এই কিলার তিনজনকে ভুল পথে গাড়ি চালানোর জন্য অপরাধী হিসেবে নিজের টার্গেট ফুলফিল করে। যেহেতু কোর্ট ওদের শাস্তি দেয়নি, তাই নিজেই আইন হাতে নিয়ে ওদের ন্যায় বিচার পাইয়ে দেয়। এই তো নেহা, আগে এই হসপিটালেই কাজ করতো। আগে মানে? ম্যানেজমেন্ট আমার প্রমোশন করে ওর জায়গাটা আমাকে দিয়েছিল, কিন্তু ও খুশি ছিল না। জানেন, আমাকে না বারবার বিরক্ত করতো, ব্ল্যাকমেল করতো আর বলতো যে এর প্রতিশোধ অবশ্যই নেবে। কিন্তু এখানে আমার কি দোষ? আমি ভালো কাজ করেছি তাই প্রমোশন পেয়েছি। তারপর কি হলো? তারপরে হসপিটাল অথরিটি ওকে জব থেকে বের করে দেয়। বের করে দেয়? হ্যাঁ, খুব খারাপ হয়েছিল ওর সঙ্গে, কিন্তু না ও কথায় কথায় রাগ করতো খুব, আর পেশেন্টদের ওপরও রেগে যেত। এখন এরপর ওর ওপর ম্যানেজমেন্ট কি করে ট্রাস্ট করবে, সেই জন্য জব থেকে বের করে দিয়েছিল। কিন্তু এমন কি হয়েছিল যে ওর বিহেভিয়ারে এত চেঞ্জেস এসেছিল? স্যার, এর নাম হলো নেহা, বয়স হলো 32, পেশায় ও নার্স, নলিনী হসপিটালে কাজ করে। সে কিলারের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করছে। ইনজেকশন দেওয়ার স্পেশালিস্ট ছিল। 1 বছর আগেই ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ স্যার, হসপিটালে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেখানেও থাকে না। আশেপাশের লোককে জিজ্ঞেস করেছিলাম, তারাও কিছুই জানে না। নো সোশ্যাল মিডিয়া, নো আদার জব রেকর্ডস। কোনো ক্রিমিনাল রেকর্ড? না স্যার, কিন্তু এই দেখুন। স্যার, ও নেহার ছোট ভাই অনুজ 2 বছর আগে রাস্তা ক্রস করার সময় হিট অ্যান্ড রান কেসে মারা যায়। গাড়ি কে চালাচ্ছিল? স্যার, রাকেশ কুমার। উপযুক্ত প্রমাণ না থাকার জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাকেশ কুমার। তারপর থেকেই নেহার ন্যায় বিচারের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। তারপরেই ও ঠিক করে নেয়, সে যেই হোক, হিট অ্যান্ড রান কেসে যে বেকসুর খালাস পাবে তাকে ও শাস্তি দেবে। অভিজিৎ, নেহা কোনোভাবে অন্য কাউকে শিকার বানানোর আগে আমাদের ওকে আটকাতে হবে। স্যার, হিট অ্যান্ড রানে ধরা পড়া সবকটা গাড়ি আমরা এখানেই পার্ক করি। আসুন স্যার, সঞ্জয়ের গাড়িটা এখানেই পার্ক করা আছে, আর বাকি দুটো গাড়িও এখানেই আছে। সব গাড়ি এখানেই রাখা হয়? হ্যাঁ স্যার, আসুন। আচ্ছা স্যার, স্যার সঞ্জয়ের গাড়িটা এখানেই পার্ক করা ছিল। গাড়িটা পার্ক করা ছিল মানেটা কি? যদি গাড়িটা পার্ক করে থাকেন তাহলে গাড়িটা কোথায়? ম্যাম, কাল রাতে এখানেই গাড়ি পার্ক করা ছিল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি না। এক মিনিট, আপনি কি বলতে চাইছেন? আপনার কম্পাউন্ডে পার্ক করা গাড়ির মধ্যে একটা গাড়ি মিসিং? কোথায় গেছে? এই এলাকার সমস্ত গাড়ি চোরগুলোকে তুলে এনেছি স্যার। একমাত্র এর মুখটাই ম্যাচ করেছে সিসিটিভি ফুটেজের সঙ্গে, যে ওই হেফাজতে থাকা গাড়ি নিয়ে পালিয়েছিল। ভিকি শেয়ানা ওরফে বিক্রম আগে মেকানিক ছিল, এখনো গাড়ি চোর হয়ে গেছে। 30টা গাড়ি ও চুরি করে ফেলেছে। কি স্যার, আমার বায়োডাটা আমাকেই দিচ্ছেন স্যার? 30টা নয় স্যার, 32টা। বাকি দুটোর কোনো কেস হয়নি স্যার। ওই আসলে ব্ল্যাক মানির কেস ছিল তো। বাই দ্য ওয়ে, এই যে 50,000 টাকা। আসলে কি বলুন তো স্যার, পকেটে এই কটাই টাকা আছে। যখন আমি এখান থেকে বাইরে বেরোবো না স্যার, বাকি টাকাগুলোও পাঠিয়ে দেবো স্যার, পাক্কা। 50,000? এই সামান্য টাকা ঘুষ দিলে তোকে ছেড়ে দেবো? আরে না স্যার, এটা কোনো ঘুষ না স্যার। আসলে স্যার, গাড়িটা বিক্রি করে যে 75,000 টাকা ইনকাম করেছিলাম না স্যার, সেখান থেকে এই 50,000 টাকা। স্যার, পুলিশ যে গাড়িগুলো হেফাজতে নেয় না, সেই গাড়িগুলোকে যখন স্যার আমরা চুরি করি, তখন আমাদের প্রফেশনে আমরা খুব সম্মান পাই স্যার। আপনারা কি করে জানেন? গাড়ি কোথায় নিয়ে গিয়েছিলে? স্যার, গাড়িটা মুম্বাইয়ের বাইরে একটা পাহাড়ি জায়গায় নিয়ে গেলাম, তারপর ফেলে দিলাম। তার মানে প্রমাণ লোপাট করার কাজ তুমি করো? আচ্ছা, ও তোর সঙ্গে কন্ট্যাক্টটা কিভাবে করেছিল? স্যার, মনে হয় আমার নাম্বার জোগাড় করেছে। আমাকে কাজের কথা বললো,
আর আমার থেকে টাকা পাঠিয়ে দিল। স্যার আমার সাথে ফেস টু ফেস দেখা হয়নি, যা কথা হয়েছে ফোনে বলেছে। ফোনে বলেছে? কে বলেছে? কোনো মহিলা বলেছে? স্যার মেয়ে ছিল না আন্টি ছিল না কাকিমা ছিল কি করে জানবো স্যার? গলাটা কোনো মেয়ের ছিল স্যার। কি সব ন্যায় ঠাই নিয়ে কথা বলছিল স্যার। মানে? ন্যায় ঠাই নিয়ে কথা। যে নাম্বার থেকে ফোন এসেছিল নাম্বারটা দে। স্যার আমি দিচ্ছি স্যার, দিচ্ছি। ভিকির কল এখান থেকে এসেছিল? হ্যাঁ স্যার, ডেটা তো এখানেরই ছিল যেখান থেকে নেহা কল করেছিল। হ্যাঁ পসিবল। কেউ যদি লুকোতে চায় এর থেকে ভালো জায়গা আর কোথায় হবে? একটা কাজ করো, নেহার ছবি সবাইকে দেখাও, খোঁজ নিয়ে দেখো ও কোথায় থাকে। এই মেয়েটাকে আপনি দেখেছেন? না। একে চেনেন? না দেখি। একে আপনি দেখেছেন? না না দেখিনি। এনাকে দেখেছেন? আচ্ছা এনাকে কি দেখেছেন? না না না। আপনি দেখেছেন একে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দিদি, একে কোথাও দেখেছেন আপনি? হ্যাঁ এই আমাদের পাশের এলাকায় থাকে। দাঁড়ান বলছি। হ্যাঁ পুরবি, স্যার নেহার খোঁজ পাওয়া গেছে, আপনি সাউথের দিকে আসুন। হ্যাঁ পুরবি, স্যার ভিতরে। লেটস গো। দেখো, চেক করো কোথায় আছে ও। এ তো সঞ্জয়। এরা তো সেই তিনজন যারা মারা গেছে, অর্জুন আর মীরা। একটা কাজ করো, রুমটা ভালো করে চেক করে দেখো তো কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। ইয়েস স্যার। কেউ আছে? না স্যার। বোটানিক্স K5, এতগুলো বিষ এখানে নেহাই রেখেছে। অবনী, ইয়েস স্যার। এগুলো ফরেন্সিক ল্যাবে পৌঁছে দাও। ওকে স্যার। মীরা আর অর্জুন মনে হচ্ছে নিহার পরের টার্গেট। এরা দুজনেই। স্যার। হ্যাঁ বলো অভিজিৎ। স্যার নেহার বাড়ি থেকে যে পোটানিক্স K5 পেয়েছি সেগুলো আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। গুড। সচিন মীরাকে ট্র্যাক করেছে। মীরা মুম্বাইয়ের বাইরে আছে। মুম্বাইয়ের বাইরে আছে? স্যার এ তো খুব রিস্কি। আর তাছাড়া সোলো ট্রিপে গেছে, ও ড্রাইভ করছে, আর ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। আর এই অর্জুন? স্যার অর্জুনের ব্যাপারে কিছু জানা যায়নি। এমনিতে আমি ওর ফটো ইন্টারনেটে আপলোড করে রিভার্স ইমেজও ট্রাই করেছি, কিছু পাওয়া যায়নি। সচিন একটা কাজ করো, রিসেন্ট যত হিট অ্যান্ড রান কেস আছে সব কটা ভালো করে চেক করো। যদি নেহা হিট অ্যান্ড রান কেসগুলো টার্গেট করে থাকে তাহলে তার মধ্যে অর্জুনের রেকর্ড নিশ্চয়ই থাকবে। শিওর স্যার। স্যার। হ্যাঁ স্যার, অল্টারনেট ওয়েবে একটা সোশ্যাল গ্রুপ পাওয়া গেছে, জাগরণ গ্রুপ। ন্যায় সাথী, যে অপরাধীরা নির্দোষ হিসেবে ছাড়া পায়, এই গ্রুপটা তাদের শাস্তি দেওয়ার কাজ করে। বলতে পারেন হিট অ্যান্ড রান ড্রাইভার্সকে। ন্যায় সাথী, ন্যায় সাথী। অভিজিৎ, এই নেহা নিশ্চয়ই ন্যায় সাথী গ্রুপের সঙ্গে কানেক্টেড। আমি মীরা আর অর্জুনকে ট্র্যাক করছি, তুমি ওই ন্যায় সাথী গ্রুপের সঙ্গে দেখা করো। স্যার আমরা 20 জন মিলে কিচ্ছু করতে পারবো না। অন্তত আমাদের 50 জন লোক চাই। ঝামেলা করতে হবে, ব্লাস্ট হবে, তবেই তো এরা আমাদের কথাটা বুঝতে পারবে। কোন ব্লাস্টের কথা বলছো সমীর? কারা আপনারা? ভিতরে কি করে এলেন? আমরা যে কোনো জায়গাতে ঢুকে পড়ি। আমরা সিআইডি থেকে। সিআইডি? তুমি এদের চেনো?
হ্যাঁ স্যার স্যার আমি কিচ্ছু করিনি। প্রতিটা খুনি তাই বলে। স্যার আমি কোনো খুন টুন করিনি স্যার। তুমি না করে থাকলে কে করেছে খুন? মিস্টার সমীর, চুপ করে থেকে কোনো লাভ হবে না। এখনো যদি তোমার মুখ না খোলো তাহলে কিন্তু তোমায় পস্তাতে হবে। স্যার মাহির দিব্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। আমরা তো শুধু ছোটখাটো প্রোটেস্ট করে থাকি, ড্রামা টাইপের। ওটা তো স্যার নেহা নেহা ওটা করেছে নাকি করেনি আমি জানি না স্যার, কিন্তু যবে থেকে ও গ্রুপ জয়েন করেছে আমার, ও খুব অ্যাগ্রেসিভ থাকে। কি এমন করেছিল ও? ম্যাম মৃত্যুর প্রতিশোধে মৃত্যু। যেমন ধরুন কোনো ড্রাইভার যদি কোনো সাধারণ মানুষকে রাস্তায় মেরে ফেলে, তাহলে সেও ওই ড্রাইভারকে ওই রাস্তায় মারতে চাইতো। এইটাই আইডিয়া ছিল ওর, কিন্তু যখন আমি ওর আইডিয়াটা মানতে অস্বীকার করি তখন ও আমার গ্রুপ ছেড়ে চলে গেল। এখন নেহা কোথায়? না স্যার আমি জানি না। আচ্ছা, তোমরা এই যে ধর্নায় বসো তার জন্য প্রপার পারমিশন নাও তো? হ্যাঁ স্যার। নেহার খোঁজ পেলে বলবে আমাদের। স্যার, মীরাকে এখনো ফোনে পাওয়া যাচ্ছে না। তাহলে বাড়ির লোক যে অ্যাড্রেসটা বলেছে সেই অ্যাড্রেসে গিয়ে আমরা একবার দেখি। এক মিনিট, একটু স্লো চালাও তো। হ্যাঁ স্যার। ওখানে এত ভিড় কেন? দাঁড় করো, একটু ডান দিকে। ব্যাস 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 ব্যাস, এখানেই। আপনারা সরে যান প্লিজ। সরে যান। মাই গড, একবার এদিকে এসো। এ তো মীরা মনে হচ্ছে। শি ইজ নো মোর। ভালো করে চেক করে দেখো, খেয়াল করো ওর গলায় কোনো ইঞ্জেকশনের দাগ আছে কিনা। ইয়েস স্যার। ভালো করে দেখো। এই গাড়িটা কার? আমার স্যার। হ্যাঁ স্যার। আপনার গাড়ি এটা? হ্যাঁ। এই অ্যাক্সিডেন্ট কিভাবে স্যার হয়েছে? হঠাৎ করে ও রং সাইডে এসে আমার গাড়িকে ধাক্কা মেরে দিল। হ্যাঁ স্যার, এই দেখুন, আছে তো। সেম ইনজেকশনের চিহ্ন। হ্যাঁ, ইঞ্জেকশনের চিহ্নই এটা। মাই গড, বোটানিক্স K5। এখানেও নেয়। ভূমি, যে কোনোভাবেই নেহাকে থামাতে হবে। ও অর্জুনের কাছে যাওয়ার আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। প্রথম কথা হলো ওটা হিট অ্যান্ড রান নয়, একটা নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল। ওই বাচ্চাটা রাস্তায় দৌড়চ্ছিল আর আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো। এর মধ্যে আমার কি ভুল বলুন তো? আমি যদি ওখানে দাঁড়িয়েও থাকতাম তাহলে পাবলিক আমাকে মেরে দিত। আর এমনিতেও কোর্ট আমাকে বেকসুর খালাস করে দিয়েছে। আর এমনিতেও এরকম ছোট ছোট অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে স্যার। মিস্টার অর্জুন, এই ছোট একটা অ্যাক্সিডেন্টের জন্যই আজ আপনার জীবন বিপদে আছে, আপনি কি জানেন? আর আপনারা সবাই আমাকে প্রোটেক্ট করতে এসছেন। হয়তো আপনারা আমার সিকিউরিটি দেখেননি স্যার, ওরা সব সামলে নেবে। নেহাকে কোনো সাধারণ খুনি মনে করবেন না। 4টে মার্ডার করেছে ও, আর পঞ্চম মার্ডার করার হাত থেকে হয়তো আপনার গার্ডরাও আপনাকে বাঁচাতে পারবে না। আরে স্যার, শহরে আরো অনেক জায়গায় ক্রাইম হচ্ছে। প্লিজ আপনারা ওখানে গিয়ে দেখুন না। যদি ওই মেয়েটা আমার সামনে আসে তাহলে আমি ওকে দেখে নেব। আরে লাইট অফ হলো কি করে? হ্যালো সন্তোষ, এভিডেন্স রুমের লাইট অফ হয়ে গেল কি করে? ম্যাম পুরো কমপ্লেক্সই লোডশেডিং হয়ে গেছে।
আমি 2 মিনিটের মধ্যে জেনারেটর অন করছি। হুম, ঠিক আছে। আরে কে তুমি? কোথায় যাচ্ছ? কে? সিকিউরিটি! দাঁড়াও! কে তুমি? দাও না! সিকিউরিটি! আই এম সরি স্যার, ও বোটানিক্স K5 এর গোটা বক্স নিয়ে চলে গেছে। আমি ওকে আটকাতে পারিনি স্যার, আই এম রিয়েলি সরি। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় গার্গী, এত বিষাক্ত এভিডেন্স চুরি হয়ে গেছে, কত লোকের জীবন বিপদে আছে। ওর ফেসটা দেখেছিলে? না স্যার, জায়গাটা খুব অন্ধকার ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ওর হাতে একটা ট্যাটু দেখেছি স্যার, ট্রায়াঙ্গেল মতো কিছু। আচ্ছা, তাই বুঝি? মানে অভিজিৎ ও আমাদের মিথ্যে বলেছে। কে স্যার? ভিকি, ওই ভিকি যে কিনা সঞ্জয়ের গাড়িটা পুলিশের আন্ডারে গাড়িটা থাকা অবস্থায় চুরি করেছিল। কিন্তু স্যার ও তো লকআপে বন্ধ ছিল, তাহলে ওখান থেকে বেরিয়ে এভিডেন্স রুমে গেল কি করে? নিশ্চয়ই বাইরের কেউ সাহায্য করেছে লাইট বন্ধ করার জন্য। যখন বোটানিক্স K5 চুরি হয়েছে তখন ওগুলো তো নেহার কাছে ঠিক পৌঁছে যাবে। স্যার, অর্জুনের বাড়ির ওপর আমরা 24 ঘন্টা নজর রেখেছি, আর অর্জুনের সাথে দেখা করতে হলে আগে নেহাকে আমাদের সাথে দেখা করতে হবে। স্যার, হ্যাঁ ভিকি তো এখনো লকআপই আছে। হোয়াট? কি? ভিকি, তুমি কি ম্যাজিক জানো? যখন ইচ্ছা লকআপে থাকছো, যখন ইচ্ছা লকআপের বাইরে চলে যাচ্ছ, আর সেই ব্যাপারে কোনো রকম কেউ টেরও পাচ্ছে না। স্যার আমি লকআপেই ছিলাম, সত্যি বলছি। এই বেশি চালাকি করিস না, বুঝেছিস? ডক্টর গার্গী চুরি করার সময় তোর হাতের ট্যাটু ওখানে দেখে ফেলেছিল। স্যার আপনারা আমার কথা অন্তত শুনুন। স্যার আপনি ঠিকই বলেছেন, ও জাদুকর। এখন দেখুন, আমি ওর মাথায় গুলি করব আর ওর কিছুই হবে না। স্যার স্যার আমি আমি সব বলছি স্যার। স্যার কমপ্লেক্সের বাইরে একটা মেয়েকে আমি দিয়েছিলাম স্যার। কে? নেহা? কেন ওকে সাহায্য করছিস? হ্যাঁ, কত টাকায় বিক্রি করেছিস ওই বক্স? স্যার টাকা দিয়ে কি আর সব কিছু কেনা যায় স্যার? ও আমাকে যেটা দিয়েছে না স্যার, সেটা টাকার থেকে অনেক গুণ বেশি। ন্যায় স্যার। ন্যায় বিচার আইন দেয় না স্যার, আইন ন্যায় বিচার করে না। যদি আইন ন্যায় বিচার করে থাকতো তাহলে অর্জুন আজকে প্রকাশ্যে সবার সামনে ঘুরে বেড়াতো না। অর্জুন? হ্যাঁ স্যার, 6 বছর আগে হিট অ্যান্ড রান কেসে যে বেকসুর খালাস হয়েছিল না স্যার, সেই অর্জুন। ও আমার মেয়েকে নিজের গাড়িতে পিষে মেরেছিল স্যার। আজও তার কোনো শাস্তি হয়নি স্যার। বাচ্চাটা রাস্তায় দৌড়চ্ছিল আর আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো। এর মধ্যে আমার কি ভুল বলুন তো? আর এমনি তো এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে স্যার। আমি দিন রাত স্যার থানা, পুলিশ, কোর্ট সব জায়গায় ঘুরেছি স্যার, কিন্তু না স্যার, অর্জুনের টাকার সামনে আমি তুচ্ছ হয়ে গেলাম। আমি তো হেরে গিয়েছিলাম স্যার, আমার কিচ্ছু করার উপায় ছিল না। তারপর আমার নেহার সাথে দেখা হলো। ও আমাকে প্রমিস করেছিল যে আমি তোমার ন্যায় পাইয়ে দেব। ন্যায়? কিভাবে? বোটানিক্স K5 দিয়ে অর্জুনকে মেরে? জানি না স্যার, ও তো বলে যে গোটা শহরটাই নাকি কালপিট, প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত। মিলিয়ে নেবেন স্যার, ও সবাইকে শাস্তি দেবে। নেহা কোথায়? জানি না স্যার, আমি জিজ্ঞেস করিনি। কেন? ওর সঙ্গে তো ফোনে কথা বলো তুমি। স্যার ও কোনো বার্নার ফোন দিয়ে কথা বলে স্যার। স্যার, হ্যাঁ স্যার আমি নেহা আর ভিকির মেসেজ ডিকোড করেছি, এই দেখুন চ্যাট। আর এই চ্যাট থেকে ক্লিয়ার যে এই স্পেশাল কেয়ার হসপিটালে অনেক বড় ভেন্টিলেশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে নেহা পুরো হসপিটালের ভেতরে বোটানিক্স K5 পয়জন রিলিজ করতে চলেছে।
কিন্তু ওই হসপিটালে এসব কেন করবে? কারণ ওখানে আজ একটা হেলথ সামিট হতে চলেছে। ওখানে ডক্টরস, ব্যুরোক্র্যাটস আর পাবলিক ছাড়া অর্জুনও থাকবে। আর ওই হসপিটালের ডোনার্সের লিস্টে সবার উপরে ওর নাম আছে। তাহলে এবার প্রবলেম অনেকটাই বড়। এবারও শুধু অর্জুনকেই নয়, বরং হসপিটাল আর তার আশেপাশে যতজন লোক আছে তাদের সবাইকে মেরে ফেলতে চায়। কেউ যেন জানতে না পারে যে বিপদ কতটা বড়। অর্জুনের সঙ্গে সঙ্গে ও এখানে সবাইকে মেরে ফেলতে চায়। আমি ভেন্টিলেশন রুম খুঁজছি, তোমরা অর্জুনকে দেখো। অর্জুন যেখানে থাকবে নেহা তার আশেপাশেই থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই র্যাশ ড্রাইভিং করে বাচ্চাটাকে মেরে এত সহজে ছাড়া পাবি? এখন তোকে কে বাঁচাবে? তোর সময় হয়ে গেছে, তুই তো মরবি। তার সাথে সাথে সেই লোকগুলোও মরবে যারা সমাজে থাকে ঠিকই, কিন্তু কখনো প্রতিবাদ করে না। অপরাধ করলে চোখ বন্ধ করে নেয়। কি হলো, ভয় লাগছে? একটু কষ্ট হবে না। কষ্ট তো আমার হয়েছিল যখন আমার ভাই মরেছিল। এবার কি বাঁচাবে? দাঁড়াও নেহা, ব্যাস এবার তোমার খেলা শেষ। তুমি আমার এত পরিশ্রম তুমি এত সহজেই বিফল করে দেবে? নেহা, ভেন্টিলেশনে বিষটা দিয়ে দাও। না নেহা, এরকম ভুল করবে না। এদের সামনে যত লোক মারা যাবে ততই মজা হবে, কারণ ন্যায় দেওয়া তো এদের পক্ষেও সম্ভব নয়। নেহার এই প্ল্যানে তুমিও তাহলে জড়িত? নেহার প্ল্যান? নেহা তো ন্যায় চেয়েছিল, আর আমি চেয়েছিলাম ধ্বংস করতে। যখন আমার ওয়াইফ হিট অ্যান্ড রান কেসে রোডে চিৎকার করে করে মারা যাচ্ছিল, তখন তার আওয়াজটা কারোর কানে যায়নি। কিন্তু আজকে এই শহর ওর চিৎকারটা পরিষ্কার শুনবে। নেহা, নেহা, নেহা দাঁড়াও। শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আইনের, কোনো আসামির নয়। নেহা, 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 নেহা দাঁড়াও, নেহা দাঁড়াও। কেউ আমার কাছে আসবে না, এক পাও হবে না বলছি, না হলে কিন্তু আমি নিজেকে শুট করে দেবো। আই উইল কিল মাইসেলফ। নেহা, তাতে কি হবে? প্রথমে তোমার ভাই মারা গেল, এখন তুমি এই শহরকে বিপদে ফেলে নিজের প্রাণ নিতে চাইছো? নেহা, তুমি কি চাও তোমার ভাইকে সবাই ঘৃণা করুক? সবাই তো এটাই ভাববে যে ওর অ্যাক্সিডেন্টের জন্য তুমি এতজনকে মারলে। হ্যাঁ, তুমি এটাই চাও? বলো। ছাড়ো, ছাড়ো বলছি আমাকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, 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 ছাড়ো। মানুষ মনে ভগবানকেই রাখে, রাক্ষসকে নয়। আমার ভাই খুব ভালো ছিল, কিন্তু এখন নেই।
ওকে আমি খুব ভালোবাসতাম। কোনোদিন জীবনে কারোর সাথে কোনো অন্যায় করেনি। ফুল প্রুফ প্ল্যান ছিল আমার। পোটেনিক্স K5 মাইনার ডোজে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেটা একদম ন্যাচারাল মনে হয়। সবাই এটাই ভেবেছিল যে ওই ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আমি শুধু ন্যায় বিচার চেয়েছিলাম। সিস্টেম যখন দিল না তখন হাতে তুলে নিলাম। কিরকম ন্যায় বিচার নেহা? কিরকম ন্যায়? তোমার প্রতিশোধের আগুনে না জানি আজ কত নিরপরাধ মানুষের প্রাণ চলে গেছে। এই প্ল্যান সমীরের ছিল। আমি তো শুধু অর্জুনকেই মারতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ সমীর এসে বলল যে সোসাইটিকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এটা করতেই হবে। স্যার, আপনি তো এই প্রবাদটা নিশ্চয়ই শুনেছেন, সবাইকে পাপের ফল এখানেই ভোগ করতে হয়। সমাজ থেকে যদি অপরাধীদেরকে একদম মুছে ফেলতে হয় তাহলে কিছু সাধারণ মানুষের প্রাণ তো বলিদান হিসেবে দিতেই হবে না? সমাজ শোধরানোর বাহানায় নিজের পাপকে পূর্ণ করেছো বলো না। কিন্তু যেটা আমার ওয়াইফের সাথে হলো, ভুল হয়েছে। তোমার আর তোমার ওয়াইফের সঙ্গে সিস্টেম ভুল করেছে, কিন্তু কোনো একজনের ভুলের শাস্তি সমাজকে দেওয়া এটা কোনো ন্যায় বিচার নয়, পাগলামি। খুব বড় অন্যায় করেছো তোমরা। এবার জেলের গড়াদের পিছনে বসে ভাবতে থাকবে যে ন্যায় বিচার করা আর প্রতিশোধ নেওয়ার মধ্যে কতটা পার্থক্য।